কূটনৈতিক দক্ষতায় ভারতের সঙ্গে আস্থার সম্পর্কই আছে বললেন ওবায়দুল কাদের। গ্রহণযোগ্যতা বিবেচনায় উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় স্বাস্থ্যের আফজালকে জিজ্ঞাসাবাদ, খোঁজা হচ্ছে স্ত্রী রুবিনাকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলেছে বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারত ও বাংলাদেশ একে অপরের সহায়ক এমন মন্তব্য করে তিনি আরো বলেন, এ সম্পর্কের উন্নয়ন অব্যাহত থাকবে। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প ও অগ্রগতি পর্যালোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএডিসি এবং কৃষি মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে আলাপকালে মন্ত্রী তুলে ধরেন দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা। প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকলে পিপল টু পিপল কানেক্টিভিটি সূর্যীয় বলে দুদেশের মধ্যকার অনেক অমীমাংসিত সমস্যা সহজ সমাধান সম্ভব হয়। শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা নিয়ে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছে আস্থার সম্পর্ক। ভারতের সাথে বৈরিতার সম্পর্ক রেখে আমাদের পারস্পরিক উন্নয়ন সম্ভব নয়। বিএনপিকে অন্ধকারে ঢিল না ছোড়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। অহেতুক অন্ধকারে ঢিল ছুড়ে কারো কোনো লাভ নেই। চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি, হত্যা, ষড়যন্ত্র এবং সন্ত্রাস নির্ভরতা বিএনপির রাজনৈতিক ঐতিহ্য। সামনে কোনো ইস্যু পায় না মিথ্যাচারের, তাই নন ইস্যুকে তারা ইস্যু বানানোর অপপ্রয়াস চালায়। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্মদিনে শুভেচ্ছা জানান তিনি। রাজনৈতিক পুঁজি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্যের মৃত্যুতে 5টি আসনের উপনির্বাচনে তৃণমূলের মতামত, এলাকায় গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বিবেচনায় দলীয় মনোনয়ন দেয়া হচ্ছে। নীতি নির্ধারকরা বলছেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেই দলের অবস্থান। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর হবে বলেও মনে করেন তারা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সম্প্রতি 3টি শূন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আরও 2 আসনের তফসিল শিগগিরই। উপনির্বাচনকে ঘিরে মনোনয়ন পাওয়ার দৌড়ে তৎপর ছিলেন আওয়ামী লীগের নেতারা। 5 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন 141 জন। এর মধ্যে ঢাকা 18 আসনে সর্বোচ্চ 56 জন মনোনয়ন চান। সিনিয়র নেতারা বলছেন, কিছু মানদণ্ডের ভিত্তিতেই মনোনয়ন নির্ধারণ করা হচ্ছে। আমরা 3-4টা জিনিস দেখি যারা মনোনয়ন যায় প্রার্থীদের মধ্যে থেকে। প্রথম এবং প্রধান হচ্ছে যে প্রার্থীর এলাকাতে অর্থাৎ নির্বাচনী এলাকাতে জনপ্রিয়তা। 2 নম্বর আমরা দেখি যে প্রার্থীর সঙ্গে স্থানীয় আমাদের আওয়ামী লীগের সংগঠনের সম্পৃক্ততা, কার্যকলাপ। আর 3 নম্বর আমরা দেখি দায়িত্ব পালনের সক্ষমতা, তিনি কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত আছেন কিনা। আমরা সবসময় চাই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করুক। সেই হিসেবে আমাদের যে উপনির্বাচন এবারে যেটা হচ্ছে, আমরা আশা করি এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। সম্প্রতি করোনার অজুহাতে বগুড়া 1 এবং যশোর 6 আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি। তবে আসছে নির্বাচনে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণকে স্বাগত জানান আওয়ামী লীগ নেতারা। তাদেরকে রাজনীতি করতে হলে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের পথে আসতে হবে। এই কথা বিবেচনা করে যদি তারা এই বাই ইলেকশনগুলিতে ফেরত আসে, আমি মনে করি এটা বিএনপির জন্য
একটা ভালো লক্ষণ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা ভালো লক্ষণ বলে আমি মনে করি। বিএনপি আসলে এইসব নির্বাচন করার জন্য বা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য তারা অংশ নেয় না। তাদের নির্বাচনে অংশ নেওয়ার মূল লক্ষ্যই থাকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, নির্বাচনকে বিতর্কিত করার। এবারও উপনির্বাচনে যদি সেই ধরনের মানসিকতা নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয়, সেটা হবে রাজনীতির জন্য অত্যন্ত দুঃখজনক। অংশগ্রহণমূলক উপনির্বাচনে গণতন্ত্রের ধারা অক্ষুণ্ণ থাকবে বলেই আশাবাদী আওয়ামী লীগ নেতারা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে আরো 31 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 25 জনই পুরুষ। হাসপাতালে মারা গেছেন 28 জন। এ নিয়ে মোট মৃত্যু 4733। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণের 190তম দিনে দেশে 94টি ল্যাবে 12,999টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,476 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,37,520। নতুন 2,372 জন সহ সুস্থ হয়েছেন 2,40,643 জন। করোনায় পুরুষ মারা গেছে 3,686 এবং নারী 1,047 জন। আক্রান্তের হার 19.53%। সুস্থতার হার 71.30% এবং মৃত্যু হার 1.40%। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী আফজালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। রোববার কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় তাকে দুদক কার্যালয়ে নেওয়া হয়। এর আগে 2 সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ 2 মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুদক সচিব জানান, মামলার আরেক আসামি আফজালের স্ত্রী রুবিনা খানমকে খোঁজা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। দীর্ঘদিন পলাতক থাকার পর গত 26 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন স্বাস্থ্যের আলোচিত আফজাল। 2 সেপ্টেম্বর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের 2 মামলায় আফজালকে 10 দিন করে 20 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে দুর্নীতি দমন কমিশন দুদক। আদালত উভয় পক্ষের শুনানি শেষে 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আফজালকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নেওয়া হয়। পরে দুদকের একটি টিম জিজ্ঞাসাবাদ শুরু করে। দুদক সচিব জানান, অবৈধভাবে বিপুল সম্পদ গড়েছেন আফজাল দম্পতি। বিদেশে এবং দেশে কী কী সম্পত্তি আছে সেগুলো সম্পর্কে আরও তথ্য তার কাছ থেকে নেওয়ার জন্য এবং তিনি কতটুকু স্বীকার করেন সেটুকু তার কাছ থেকে জানা যাবে। গত বছরের 27 জুন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আফজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে 2টি মামলা করে দুদক। 2 মামলায় প্রায় 300 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এয়ারলাইন্সগুলোর দাবি এবং যাত্রীর চাপের কারণে আজ থেকে উড়োজাহাজের সব আসনে যাত্রী বহন করছে এয়ারলাইন্সগুলো। তবে নিরাপত্তার জন্য যাত্রীদের পরতে হবে ফেস গার্ড। এছাড়া স্বাস্থ্যবিধির আগের নির্দেশনাগুলো বলবৎ থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে স্বাভাবিক নিয়মের পাশাপাশি সিটে যাত্রী বহন করছে বিমান সংস্থাগুলো। জসিম জুয়েলের রিপোর্ট। নভেল করোনা ভাইরাসের কারণে কয়েক মাস বন্ধ থাকার পর জুনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পায় দেশের এয়ারলাইন্সগুলো। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতি ফ্লাইটে ফাঁকা রাখা হতো 25% আসন। রোববার থেকে এয়ারলাইন্সগুলো অভ্যন্তরীণ রুটে আগের নিয়মে যাত্রী পরিবহন শুরু করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক বলেন, সব সিটি যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো। তবে অন্যান্য স্বাস্থ্যবিধির সঙ্গে সব যাত্রীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে ফেস গার্ড। এয়ারলাইন্স কর্তৃপক্ষের ডিমান্ড ছিল যে একটু শিথিল করা যায় কি, ইনিশিয়ালি 25% সিট ভ্যাকেন্ট রাখার কথা ছিল। তো সব কিছু বিবেচনা করা জাতীয় স্বার্থে আমাদের চেয়ারম্যান মহোদয় ওই আগের নিষেধাজ্ঞাটা তুলে নিয়েছেন যে 25% সিট আর রাখতে হবে না। নতুন নিয়মে প্রতিটি উড়োজাহাজের পেছনের 2 সারির 2টি করে সিট খালি রাখতে হবে। বিজনেস ক্লাসের জন্য একটা রো খালি রাখতে হবে, সামনে পিছনে অথবা ডানে বাঁয়ে। ফেস শিল্ড প্রোভাইড করতে হবে সেই সকল যাত্রীদের জন্য যারা নাকি আইলে বসবে আর কি, মাঝখানে বসবে।
তাদেরকে ফেস শিল্ড প্রোভাইড করতে হবে। যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রয়োজনীয় সবকিছু এয়ারলাইন্সগুলোকে সরবরাহ করতে হবে বলেও জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ 5 জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব তথ্য জানান আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল। বলেন, শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা এখনও ঝুঁকিতে রয়েছেন। এদিকে টঙ্গীতে ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ 3 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি। মসজিদের ঘটনায় আমাদের এখানে তো 5 জন এখনো আছে এবং 5 জনই তো আইসিইউতে আছে। আমাদের 5 জন আইসিইউতে রেখে আমরা ক্লোজ মনিটরিং এর ট্রিটমেন্ট চলতেছে। পেশেন্টগুলি কিছুটা ইমপ্রুভ করতেছে, কিন্তু যেহেতু শ্বাসনালী আসলে পুরো থাকে, এই সমস্ত পেশেন্টগুলি অনেক সময় হঠাৎই খারাপ হয়ে যায়। আমরা তো চেষ্টা করতেছি যে 5 জনই যাতে আমাদের বাঁচার জন্য বাঁচে, তবু বলা যায় না যেগুলি আসলে আশঙ্কা মুক্ত। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে। দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 357টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 226টির, কমেছে 106টির, আর অপরিবর্তিত ছিল 25টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 82 পয়েন্ট বেড়ে উঠে আসে 5094 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1329 কোটি 72 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 287টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 177টির, কমেছে 85টির, আর বদলায়নি 25টির দর। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে 47 কোটি 98 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবার খেলার খবর। বাফুফে নির্বাচনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যাহারপত্র জমা দেননি বাদল রায়। তাই নিয়ম অনুযায়ী ব্যালট পেপারে তার নাম থাকবে বলে জানিয়েছেন ফেডারেশনের প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল শনিবার বিকেল 5টা পর্যন্ত। ওই দিনই নির্বাচন কমিশনের কাছে বাদল রায়ের সরে দাঁড়ানোর চিঠি নিয়ে আসেন স্ত্রী মাধুরী রায়। শারীরিক অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত বলে জানান সে সময়। তবে সময় পেরিয়ে যাওয়ার পর প্রত্যাহারের পত্র নিয়ে আসায় নিয়ম অনুযায়ী তাকে নির্বাচন করতে হবে। ফিফা আইন, আমাদের বিধিমালা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং এটাকে প্রশ্ন থেকে এর নিয়ে যদি কোনো প্রশ্ন উত্থাপন করতে না পারে, বিতর্কিত নির্বাচন কমিশন না হয়, এসব কিছু বিবেচনা রেখে আমরা বাদল রায়ের নাম ব্যালট পেপারে প্রার্থী তালিকা আমরা রেখেছি। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কূটনৈতিক দক্ষতায় ভারতের সঙ্গে আস্থার সম্পর্কই আছে বললেন ওবায়দুল কাদের। গ্রহণযোগ্যতা বিবেচনায় উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় স্বাস্থ্যের আফজালকে জিজ্ঞাসাবাদ, খোঁজা হচ্ছে স্ত্রী রুবিনাকে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।